প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহর পরে কে? সাম্প্রতিক সময়ে তিনি গ্রেপ্তার হতে পারেন এ আশঙ্কা ব্যক্ত করেও তিনি প্রতিদিন যতগুলি গণমাধ্যম ভার্চুয়াল মাধ্যমে তাকে অনুরোধ করা হয়েছে সবখানেই তার মুক্ত চিন্তায় মুক্ত বিবেকে তিনি কথা বলেছেন এবং প্রতিটি প্রোগ্রামে তিনি বলেছেন যে কোনো সময় আমি গ্রেপ্তার হতে পারি এবং গ্রেপ্তার হওয়ার কি কারণ হতে পারে তাও তিনি ব্যাখ্যা করেছেন। বলেছেন আমি স্পষ্ট কথা বলি, এটা শাসক দলের ভালো লাগছে না, তাই আমাকে তারা গ্রেপ্তার করতে পারে। যে মামলাটি তার বিরুদ্ধে হয়েছে সেই মামলা সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আইনগতভাবে সেই মামলায় তাকে অভিযুক্ত করার কোনো সুযোগ নাই, তারপরেও মামলা করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেছেন আমাকে ভয় দেখিয়ে আমার কণ্ঠ রুদ্ধ করতে চায়, আমি যতক্ষণ বাইরে আছি ততক্ষণ আমি মুক্ত মানুষ হিসাবে কথা বলে যাব, আমাকে কেউ স্তব্ধ করতে পারবে না। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে নাজমুল হাসান কলিমুল্লাহর খুব ঘনিষ্ঠতা নেই। একাধিকবার বিভিন্ন টেলিভিশনে আমরা কথা বলেছি একসঙ্গে। একটা জিনিস তার ভিতরে দেখেছি, স্পষ্টবাদিতা এবং মুক্ত চিন্তা পোষণ করেন। আওয়ামী লীগ সরকার আমলে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন। সঙ্গত কারণেই বলা যায় আওয়ামী লীগ তাকে গুরুত্বপূর্ণ একটি জায়গা দিয়েছিলেন। অথচ সেই সরকার আমলে সেই সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি। এর কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা তিনি মোকাবেলা করেছেন। তিনি সারেন্ডার করেন নাই, আত্মসমর্পণ করেন নাই। মুক্ত চিন্তার মানুষদের কণ্ঠ রুদ্ধ করার জন্য বর্তমান সরকার একের পর এক বিভিন্ন রকম কার্যক্রম চালাচ্ছে। কামাল পাশা চৌধুরী গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক, যিনি ৭১-এর ঘাতক দালালদের বিচার চেয়ে সোচ্চার ছিলেন, অন্য কোনো কিছুতে জড়িত না, তিনি কোনো আওয়ামী লীগ করেন না, অন্য কোনো দল করেন না, সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সর্বজন শ্রেদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর আবুল বারাকাতকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। প্রখ্যাত সাংবাদিক এবং যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সোচ্চার ছিলেন শাহরিয়ার কবির, তাকে গ্রেপ্তার করে এমন অবস্থা তিনি এখন আর চলতে পারেন না, কারাগারের ভিতর তিনি। একজন অবসরপ্রাপ্ত অ্যাপিল ডিভিশনের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি কোনো দল করেন না, তার মুক্ত মানা কথা বলেন, তাকে গ্রেপ্তার করে যেভাবে কোর্ট অঙ্গনে চরমভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল যে তার সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়েছে। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং একটা সেক্টরের ডেপুটি সেক্টর কমান্ডার ছিলেন, অশীতিপর বৃদ্ধ, বারবার নির্বাচিত এমপি চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখন মরণ শয্যায় এমন অবস্থায় আছেন। বীর মুক্তিযোদ্ধা এবং 7 বার নির্বাচিত হওয়া জাতীয় সংসদ সদস্য, শ্রমিকদের অত্যন্ত প্রিয় মানুষ শাহজাহান খান হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেও তার প্রপার ট্রিটমেন্ট না দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ করেন না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদান রাখা 80-র ঊর্ধ্ব বয়স্ক ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, যার পারিবারিকভাবে বর্ণাঢ্য অতীত রয়েছে, রাশেদ খান মেনন, তার 2 হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার এবং প্রতিনিয়ত রিমান্ডে নেওয়া হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত সাহসী মানুষ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে কোর্টে নেওয়া হয়, সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একের পর তো এগুলো চলছে। শিক্ষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী কেউ আর এখন নিরাপদ নয়। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিকদের, সম্পাদকদের
প্রতিষ্ঠান এডিটর্স গিল্ডের সভাপতি, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দেশের খ্যাতিমান সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, তারা কারাগারে। আজ দেখলাম গাজীপুরে একজন সাংবাদিককে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে, আর একজনকে ভয়ঙ্করভাবে থেতলিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৬০০ মামলায় সাংবাদিকরা আসামি হয়েছেন, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। গণমাধ্যমে যেখানে তারা চাকরি করতেন সেখান থেকে জোর করে বের করে দিয়ে ইনুসপন্থীদের জোর করে বসানো হচ্ছে। সংস্কৃতি উপদেষ্টাকে একটা প্রশ্ন করার জন্য ৫ জন সাংবাদিকের চাকরি চলে গেল। এভাবেই জগদ্দল পাথর এবং স্ক্রিম রোলার চালানো হচ্ছে গণমাধ্যমের উপরে। একটি গণমাধ্যম নেই বাংলাদেশে যে মুক্ত চিন্তায় কোনো কিছু লিখবে বা কোনো কিছু বলবে। বললে আর রক্ষা নেই, চাকরি যাবে, মব আক্রমণের শিকার হবে। ফলে এই সকল টেলিভিশন এবং পত্রিকার মালিকরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ফরমায়েশি কাগজ যেটা সাপ্লাই দেওয়া হচ্ছে সেই কাগজ থেকেই সংবাদ পরিবেশন করছেন। এভাবেই বাংলাদেশের মুক্ত চিন্তার বিকাশ ঘটাচ্ছেন ডক্টর ইউনূস। অথচ শেখ হাসিনা সরকার আমলে এই ডক্টর ইউনূসের আইন উপদেষ্টা ইচ্ছা মতো টেলিভিশনে কথা বলতেন, ইচ্ছা মতো তার আর্টিকেল লিখতেন, যত ইচ্ছা তাই তিনি সমালোচনা করতেন, তার মতো আরো অনেকে করতেন। আর আজকে কথা বললে আর রক্ষা নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও মামলা হয়ে যাচ্ছে, সাংবাদিকদের পরিত্রাণ নাই। কত সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য পদ হারিয়েছে, বিএসএস থেকে বের করে দেওয়া হয়েছে, অন্যান্য পত্রিকা এবং টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছে। কতজনের বিরুদ্ধে মামলা। বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট তদন্ত করে কতজনের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। মালিকদের চাপ সৃষ্টি করে কতজনকে চাকরিচ্যুত করা হচ্ছে। সব তথ্য আছে, এই তথ্য বিলীন হয়ে যাবে না। গণমাধ্যম এবং মুক্ত চিন্তায় এই সরকার বিশ্বাস করে না। যদিও কথার কথা বলেছিল যত ইচ্ছা লেখেন, কিন্তু শব্দ উচ্চারণ করলে আর রক্ষা নেই। এবং তাকারা এই ডক্টর ইউনূস, আসিফ নজরুলের মব বাহিনী। কারাগারে এখন আর উপচে পড়া ভিড় ধরছে না। ৪৫,০০০ হাজতি রাখার ক্যাপাসিটির কারাগারে আওয়ামী লীগেরই গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা, মানে যারা আওয়ামী লীগ করেন, তার সংখ্যা ৪ লাখ অতিক্রম করেছে। দৈনিক সমকালের রিপোর্ট ছিল ২ মাস পূর্বে ৩,৫৯,০০০, সেটা বৃদ্ধি পেয়েছে। এখন জেলখানায় শোয়া তো দূরের কথা, বসার মতো অবস্থাও নাই। সারা বাংলাদেশটাকে ডক্টর ইউনূস একটা জেলখানায় পরিণত করছেন। আওয়ামী লীগ করা না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এমন কোন মানুষের বাড়ি থাকার কায়দা নাই। আত্মীয় স্বজনের বাড়ি গেলে সেখান থেকে গ্রেপ্তার হচ্ছে। গা ঢাকা দিকে কোথায় থাকবে? সারা বাংলাদেশটাকে এখন একটি কারাগারে পরিণত করেছে ডক্টর ইউনূস। তাতে কি রক্ষা হবে? শেষ রক্ষা হবে? জেলখানায় না হয় আর ধরছে না, সারা বাংলাদেশটাকে কারাগার বানাচ্ছেন। কারাগারের ভিতরে এক বগুড়ায় ৪ জনকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। ঢাকায় সহ বিভিন্ন জায়গায় অভিযোগ আছে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলা হয়। নেত্রকোনার একজন সাবেক সংসদ সদস্যকেও মেরে ফেলে বলা হয়েছে মারা গেছে। একটা শুনতাম অপারেশন ক্লিন হার্ট, মেরে ফেলার পরে বলা হতো হৃদরোগে আক্রান্ত হয়েছে। এখন বেনামিতে জেলের ভিতর মেরে ফেলা হচ্ছে। আশঙ্কা বড় বড় জেলের ভিতরে যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, রাজনৈতিক নেতা, সচিব, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, তাদেরও কি মেরে ফেলা হবে? এরকম আশঙ্কা তাদের পরিবার বিভিন্নভাবে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম তথ্য আসছে। আমার অভিমত, এসব করে পরিত্রাণ হয় না। ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আপনারা দেখলেন না কি অবস্থা? আসিফ নজরুলকে ৯ ঘন্টা আটকে রেখেছে। পুলিশ পাহারায় বেরিয়ে আসার সময় তাকে চিৎকার করে গালিগালাজ করতেছে। আজ দেখলাম টেলিভিশনে কোথায় আসিফ নজরুল প্রোগ্রামে গেছেন,
তাকে কথা বলতে দিচ্ছে না। ডক্টর ইউনূস, আপনি আপনার নিয়োগকর্তাদের রক্ষা করার জন্য সেনাবাহিনীর সাজোয়া গাড়ি, বিজিবি, র্যাব, পুলিশ, সোয়াত বাহিনী, ডগ স্কোয়াড সব কিছু দিচ্ছেন, লোকজন আসে না। বুঝতে পেরেছেন? পরিস্থিতির অবনতি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, এই জেলখানা কিন্তু থাকবে। আজকে যাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে অন্তরীণ করছেন, রিমান্ডের নামে যাদেরকে নির্মমভাবে টর্চার করতেছেন, শারীরিকভাবে, মানসিকভাবে, এই রিমান্ড প্রক্রিয়া কিন্তু আগামীতেও থাকবে। এই জেলখানাও থাকবে। পরিবর্তিত হবে আসামি। আজ প্রশাসন, পুলিশ সর্বত্র চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদায় দিয়ে দিচ্ছেন। আজ্ঞাবহ লোকদের এনে, রিটায়ার্ড করা লোকদের এনে বসিয়ে গোটা দেশটাকে ভয়ঙ্কর নৈরাজ্যের ভিতর নিয়ে গেছেন। উন্নয়ন শেষ, অর্থনীতি শেষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই, বিচার বিভাগকে আজ্ঞাবহ করা, সবকিছু মিলে দেশটাকে একটা নরকে পরিণত করছেন, এমন অভিযোগ প্রায় সকলের কাছ থেকে। তাই সবাই সোচ্চার হয়ে বারবার বলে, আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। ডক্টর ইউনূস, সুদের ব্যবসা করা আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস না। অপেক্ষা করুন, সবকিছুরই কিন্তু প্রতিদান আছে। কাউকে একটা অঙ্গুলি দেখানো হলে 3টে অঙ্গুলি কিন্তু নিজের দিকে ফিরে থাকে। মনে রাখবেন, যে অত্যাচারের স্টিম রোলার আপনি চালিয়েছেন, এই অত্যাচার চিরস্থায়ী হবে না। দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। আপনারা ইতিমধ্যেই জানেন যে ডক্টর কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার করা হয়েছে দৃশ্যত যে কারণটি দেখানো হয়েছে যে তার বিরুদ্ধে একটি দুদকে মামলা দায়ের হয়েছিল কদিন আগে। এটা তিনি যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সেই সময়ের কোনো একটা বিষয় নিয়ে দুদকে একটি মামলা, এবং এই মামলাটি করাই হয়েছিল মূলত তার কণ্ঠ নিয়ন্ত্রণ করবার জন্য। কিন্তু আপনারা দেখেছেন যে সম্প্রতি তিনি খুব সোচ্চার ছিলেন। এই ডক্টর ইউনূসের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে যাচ্ছিলেন। তিনি অনেক তথ্য আমাদের সামনে হাজির করছিলেন যেগুলো আমরা জানতাম না। ডক্টর ইউনূস কিন্তু জাতির সামনে বলেছিলেন যে তাকে মন খুলে সমালোচনা করা যাবে, কিন্তু যারা এটি বিশ্বাস করে তাকে সমালোচনা করতে গিয়েছেন তারা সবাই কিন্তু মোটামুটি বাটে পড়ে গিয়েছেন। আপনাদের সেই ইউটিউবার সাব্বিরের কথা মনে আছে? একটা ছোট্ট বাচ্চা ছেলে, একটা ইয়াং ছেলে, কি সুন্দর উপস্থাপনা করত, যুক্তি দিয়ে করত। এই অপরাধে তাকে জেলে নেওয়া হয়েছে এবং এখন তাকে হত্যা মামলার আসামি করে ফেলে রাখা হয়েছে। মন খুলে সমালোচনা, এটা হলো কথার কথা ছিল। আপনি মন খুলে শেখ হাসিনার সমালোচনা করতে পারবেন, কিন্তু ইউনূসের সমালোচনা করছেন তো আপনি গেছেন। আর ইউনূসের সমালোচনা কিছুটা করবেন, কিন্তু মূলত শেখ হাসিনার সমালোচনা করবেন, আওয়ামী লীগের সমালোচনা করবেন, তাও মেনে নেওয়া যায়। কিন্তু ডক্টর কলিমুল্লাহ যেভাবে সাহসী ভূমিকা রাখছিলেন, তাতে তাকে গ্রেপ্তার করা ছাড়া ডক্টর ইউনূস আর কিছু মনে হয় না ভাবতে পেরেছেন। সারা দেশ এখন একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হয়ে গেছে। যার সাথে কথা বলি একদম দলীয়, দলকানা, দল অন্ধ ছাড়া কেউ বাংলাদেশে ভালো নেই। এবং তারই এই সর্বশেষ দেখলাম যে গতকাল রাতে নাকি তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। তিনি বাসাতেই থাকতেন, তিনি কথা বলতেন। এবং আমি এই যে 2-3 দিন আগেই আমি তার একটা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান করেছিলাম এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শেখ হাসিনার আমলে আপনি শেখ হাসিনার রেজিমের অন্যতম সমালোচক ছিলেন, আবার এই রেজিমে এসে আপনি ডক্টর ইউনূসের রেজিমের সমালোচক হিসেবেই আমরা আপনাকে দেখতে পাচ্ছি। তিনি বলেছেন যে তিনি নিজের বিবেক দিয়ে, যুক্তি দিয়ে যেটাকে ভালো মনে করেন সেটাকে ভালো বলেন, যেটাকে খারাপ মনে করেন সেটাকে খারাপ বলেন। অর্থাৎ আমিও তার এই বিষয়টি অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে
জাতির বিবেক হিসেবে কোনো কোনো বুদ্ধিজীবীর ভূমিকা রাখা উচিত। যা সত্য বলে তিনি মনে করেন সেটা বলবেন, মিথ্যে বা অন্যায় মনে করেন সেটা বলবেন। এটি দলীয় অবস্থানের ঊর্ধ্বে ওঠে। তো ডক্টর কলিমুল্লাহ সেই জায়গাটায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস সেটি নিতে পারেননি। বাংলাদেশে যে এই ভিন্ন মত দমন চলছে, কণ্ঠ নিয়ন্ত্রণ চলছে, গণমাধ্যমের স্বাধীনতা বলে যে কিছু নেই, তারই একটা অন্যতম উদাহরণ হলো যে ডক্টর কলিমুল্লাহ গ্রেপ্তার। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই এবং আমি মনে করি যে অচিরেই তাকে মুক্তি দেওয়া উচিত। দুদক যদি সিনসিয়ারলি ইনভেস্টিগেট করে তাহলে তারা অন্যায় পেলে দেখবে, কিন্তু এভাবে দুদককে শোষণের, নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ডক্টর ইউনূস যে দৃষ্টান্ত স্থাপন করছেন সেটি কিন্তু ভবিষ্যতে ভালো ফল বয়ে আনবে না। যাই হোক, আজকে 7ই আগস্ট, আগামীকাল হলো 8ই আগস্ট। ডক্টর ইউনূস তার ক্ষমতার গ্রহণের 1 বছর, সেই অবৈধভাবে তিনি 1টি বছর কাটিয়ে দিলেন এবং তিনি বলেছিলেন তার নিয়োগদাতা হলো ছাত্ররা। এইসব ছাত্ররা হাসনাত, সার্জিস, এই নাহিদ, এরা যারা 24-এর ষড়যন্ত্রে জড়িত ছিল, এই ছাত্ররা তাদের নিয়োগ দিয়েছেন। এই ছাত্রদের নিয়ে তিনি তার একটা রাজনৈতিক দলও গঠন করিয়েছেন, কিংস পার্টি, যেটার নাম এনসিপি। অনেক নাম, এনসিপিতে অনেক কিছু হয়, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, কিন্তু এটাকে সিতে এত কিছু হয়, ক্রিমিনাল, চিলড্রেন, আরো অনেক কিছু হয়। যাই হোক, সেই এনসিপি তিনি করেছেন, এই বাচ্চাগুলোকে নামাইছেন, দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন, একটা জেনারেশনকে শিক্ষা বিমুখ করেছেন। নিজে ডক্টরেট, কিন্তু একটা জেনারেশন লেখাপড়া করে না, তাদের শিক্ষা বিমুখ করেছেন, তাদের দুর্নীতিগ্রস্ত করেছেন, তাদের চাঁদাবাজিতে দীক্ষা দিয়েছেন। র্যান্ডাম চাঁদাবাজি হচ্ছে, র্যান্ডাম দেশে মব কালচার হচ্ছে, যখন যাকে ইচ্ছে মারছে, যখন যে কোনো অফিসে যে ভাঙচুর করছে, টাকা আদায় করছে। তো ছাত্র কর্তৃক নিয়োগদাতা ইউনূস ছাত্রদের অবাধ অন্যায়ের স্বাধীনতা দিয়ে দিয়েছে। এখন এই যে এনসিপিটা করলেন, এই এনসিপিকে তিনি ব্যবহার করে নিজে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছেন। নানান ইস্যুতে এনসিপিকে দিয়ে, যেমন সংবিধানের এটা করা যাবে না, ঐকমত্য কমিশনে যে এনসিপি বলছে ওইটা করতে হবে, আনুপাতিক হারে ভোট সংসদীয় আসনের ব্যবস্থা করতে হবে, এসব নানান ঝামেলা করে তারা বারবার এই নির্বাচনী প্রক্রিয়াটা যাতে বিলম্বিত হয় সেটার চেষ্টা করছিলেন। এবং সেই সুযোগে ডক্টর ইউনূস 5 থেকে 10 বছর থাকার স্বপ্ন দেখছিলেন। তার উপদেষ্টারা বিভিন্ন সময় এটা বলেছেন। এই এনসিপির সাথে ছিল জামাত, জামাতের সাথেও ডক্টর ইউনূসের দহরম মহরমটা কিন্তু একদম চোখে পড়ার মতো। আমি আগেও বলেছি যে সকালে উঠে হয় জামাতের আমির, নইলে জেনারেল সেক্রেটারি, নইলে কোনো একটা জামাতের নেতার সাথে কথা বলে ডক্টর ইউনূস তার দিন শুরু করতেন। তো জামাত মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছিল, বিএনপিকে তারা ভালোই পচাইছিল। সারা দেশে বিএনপি কি করছে আপনারা জানেন, এবং সুন্দর সুন্দর স্লোগান এসেছিল, চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, তারপরে মানে আওয়ামী লীগের মতো করে বিএনপিকেও তারা সরিয়ে দেবে, ক্ষমতায় আসতে দেবে না, এই ধরনের অনেক কথা বলেছে। কিন্তু আজকের পরিবর্তিত অবস্থায় যখন ডক্টর ইউনূস দেখছেন যে তার আর পালাবার কোনো পথ নাই, তিনি মোটামুটি চারিদিক দিয়ে আটকে যাচ্ছেন, জামাতকে পাবলিক অ্যাকসেপ্ট করতেছে না, এনসিপি কে তো অ্যাকসেপ্ট করার প্রশ্নই আসে না, তাদের না আছে নিবন্ধন, না আছে জনসমর্থন, তাদের মোটামুটি কিছুই নাই বলা যায়। তো এই অবস্থায় ডক্টর ইউনূস এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় বিএনপির ঘাড়ে ভর করছে। এবং আপনারা জানেন যে এই বাংলাদেশকে আমেরিকা এবং পাকিস্তান হাতে অলরেডি তুলে দেওয়া হয়ে গেছে ডক্টর ইউনূসের, মোটামুটি ব্লাঙ্ক চেক দিয়েছেন তিনি আমেরিকায়। এখন যেহেতু ইউনূসকে আর আমেরিকা রাখতে পারছে না, যেহেতু ইউনূসকে সরে গেলে কে আসবে, জামাতকে দিয়ে ইউনূসের রিপ্লেস করা যাচ্ছে না, এনসিপি কে দিয়ে যাচ্ছে না, তাহলে অপশন থাকে বিএনপি। এই জন্য গত 24শে জুলাই লন্ডনে বাংলাদেশে আমেরিকান দূতাবাসের যে চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেসি অ্যান্ড জ্যাকবসন, সে লন্ডনে তারেক জিয়ার সাথে একটা মিটিং করেছে। মিটিংটা খুব গোপন ছিল, আমি খবর পেয়েছিলাম 26 তারিখে, কিন্তু মিটিং এর আলোচনার বিষয়টা আমি একদম টাইট লিপ ছিল,
আলোচনার বিষয়টা জানতে পারি নাই, পরে এখন তো এটা সবাই জানেন। মূলত তারেক রহমান কিন্তু আমেরিকার গুড বুকে ছিল না, কিন্তু এখন আমেরিকা বাটে পড়ে আমেরিকার একটা অপেক্ষাকৃত গ্রহণযোগ্য দল দরকার যাদের পিপল সাপোর্ট আছে। সুতরাং বিএনপির সাথে তাদের যে আলোচনাটা হয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনূস আমেরিকার সাথে যা যা চুক্তি করেছে সব কন্টিনিউ করবে। তার মানে বিএনপি আমেরিকান যে ইন্টারেস্ট, এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বাণিজ্য চুক্তি যার মধ্য দিয়ে দেশটাকে তুলে দেওয়া হয়েছে আমেরিকার কাছে, আমেরিকার সাথে এই যে কেনা বেচা, আমেরিকার ইন্টারেস্ট দেখা, করিডোর নিয়ে তো এখন আর আমেরিকার খুব বেশি ইন্টারেস্ট নাই, কারণ আমার ধারণা যে সরাসরি মিয়ানমার সরকারের সাথে আমেরিকা ডিলিংসে যাবে। তো এই অবস্থায় এখন বিএনপি আমেরিকার ইন্টারেস্টটা যেটা ইউনূস দেখতো সেটা এখন বিএনপি কন্টিনিউ করবে, এই শর্তে বিএনপি আমেরিকার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছে। তার মানে এবং সেই চাপে পড়ে ইউনূস কিন্তু নির্বাচনের তারিখ দিতে বাধ্য হয়েছে, যদিও 6 মাস অনেক সময়। বিশ্ব রাজনীতি কোথায় যাবে, আমেরিকার বর্তমান যে অবস্থা, তার পাল্টা একটা জোট রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, এরা মিলে যেমন ব্রিক্স আর আরআইসি, এরকম অনেকগুলো সম্ভাব্য শক্তির বলয় তৈরি হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে ভবিষ্যৎ কি হবে এটা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অন্তত বিএনপি শিবিরে একটা আনন্দ দেখা যাচ্ছে যে তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে আসবে, জামাত বিরোধী দল হিসেবে আসবে। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করবে না বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, যদি ইউনূসের অধীনে নির্বাচন হয় এবং লেভেল প্লেইং ফিল্ড না হয় তাহলে আওয়ামী লীগ মনে হয় না ইলেকশনে আসবে। ইনক্লুসিভ ইলেকশনের কোনো উদ্যোগও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় খুব জটিল একটা সমীকরণে জামাত কিন্তু অলরেডি বুঝতে পারছে যে ইউনূস তার স্বার্থের কারণে, স্বার্থ রক্ষায় একসময় যে জামাতকে কেন্দ্র করে এই সরকারটা পরিচালনা করতো সেই জামাতকে মোটামুটি একটা লাথি দিছে পাছায়। আবার এই এনসিপিও এখন টের পাচ্ছে যে ইউনূস তাদের মোটামুটি ত্যায্য পুত্র করে দিছে। এখন শুনলাম যে তাদের বিরুদ্ধে মানে তাদের পেছনে নাকি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। তো এই অবস্থায় 1 বছর পূর্তিতে নিজের কিছু লাভ, এই যে গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারি যে শেয়ার ছিল 25% সেটা 10% করে দিছে, বাকিটা নিজেরা নিছে। গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর মাফ করাইছে, নিজের সব মামলা অবৈধভাবে ক্ষমতার জোর প্রভাব খাটিয়ে মামলা খালাস করাইছে, সব বাতিল করে দিছে। তারপরে ধরেন মেডিকেল কলেজ নিছে, বিশ্ববিদ্যালয় নিছে, ডিজিটাল ওয়ালেট নিছে, জনসংখ্যা মানে জনশক্তি রপ্তানির লাইসেন্স নিছে, মানে নিজে কয়েক হাজার কোটি টাকার বেনিফিট নিছে, পোলাপান দিয়ে নষ্ট করছে একটা জেনারেশন। এনসিপি রে মাঠে নামায় ত্যায্য করে দিছে, জামাতকে মাঠে নামায় লাত্তি মারছে। এখন বিএনপির কাঁধে ভর করে তিনি একটা সেফ এক্সিটের চিন্তা করছেন। তো এই অবস্থায় বাংলাদেশের 1 বছর, কলঙ্কের 1 বছর, হতাশার 1 বছর, ধ্বংসের 1 বছর, বিপর্যয়ের 1 বছর নিন্দা জানাচ্ছি। আর এই 1 বছরের এই মুহূর্তে প্রফেসর কলিমুল্লাহকে গ্রেপ্তার করে তিনি কত বড় স্বৈরাচার সেটা আরো একবার প্রমাণ করলেন।